প্রিয় দর্শক, গতকাল ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এফএফসি সাউথ এশিয়া তাদের আয়োজনে যে অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই অনুষ্ঠান হতে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, প্রেস রিলিজ দিয়েছে, বেশ বড় প্রেস রিলিজ। এবং সেই প্রেস রিলিজের যে ভাষা, সেটা নিয়ে এরই মধ্যে আমরা বেশ বিতর্ক দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে দিল্লিতে যে শেখ হাসিনার এ ধরনের একটা অনুষ্ঠান হয়েছে, উনি যে কোনো সাংবাদিকের প্রশ্নের জবাবে কিছু কথাবার্তা বলেছেন, সেই জিনিসটা যদি আমাদের দেশের মিডিয়াগুলি এই ফরেন মিনিস্ট্রির প্রেস রিলিজটা না ছাপাতো, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে ওখানে একটা অনুষ্ঠান হয়েছে। কারণ ওই অনুষ্ঠানের কোনো খবর আমাদের দেশের কোনো প্রিন্ট মিডিয়া অথবা অনলাইন মিডিয়ায় প্রচার হয়নি। মানে উনি কি বলেছেন সে আলোচনা পরে, সে আলোচনা নিয়ে আমার আগ্রহ নাই, কিন্তু ওটা আমি শুনতেও চাচ্ছি না, জানতেও চাচ্ছি না, বলতেও চাচ্ছি না। কিন্তু আমার কথা হলো যে একটা অনুষ্ঠান যে হয়েছে, এই ঘটনাটাও, এই খবরটাও আমাদের দেশের কোনো পত্রিকা ছাপেনি। কেন ছাপেনি? তাহলে কি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার বিষয়টা কোনোই গুরুত্ব বহন করে না? যদি গুরুত্ব না বহন করতো, তাহলে রয়টার্স, আল জাজিরা, এপি এই ধরনের বড় বড় এবং এনডিটিভি এই ধরনের বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কেন এই অনুষ্ঠানের খবর গুরুত্ব দিয়ে ছাপলো? এই প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমাদের দেশে যে মিডিয়াগুলো আছে তাদের কাছে আছে কিনা আমি বলতে পারবো না। বাংলাদেশে অনেকগুলো সংবাদপত্র আছে, দৈনিক সংবাদপত্র আছে, অনেক মেরুদণ্ড সম্পন্ন সংবাদপত্র আছে, ডেইলি স্টার বলে, তার নাকি আন্তর্জাতিক মানের সংবাদপত্র, প্রথম আলো আছে, বিশাল সংবাদপত্র, তারা কেউ ছাপেনি। কেন ছাপেনি, কী কারণে ছাপেনি, সেটা নিয়ে আমার একটা হাইপোথিসিস আছে, আমার একটা বিশ্লেষণ আছে। সেই আলোচনা আমি একটু পরে শেষ দিকে করব। তার আগে বরং আমরা একটু জানতে চাইব যে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ঘটনার, মানে ঘটনার কোনটা, ওখানে এ ধরনের একটা অনুষ্ঠান হতে দেওয়া, এই ঘটনার তারা যে তীব্র প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদের যে ভাষা, সেটা নিয়ে আবার দেখলাম যে আমাদের বেশ কিছুজন কূটনৈতিক সাংবাদিক, মানে কূটনৈতিক রিপোর্টার যারা ছিলেন, একসময় এই বিটে কাজ করতেন তারা, এবং বেশ কিছু অবসরপ্রাপ্ত কূটনীতিক, তারাও কিছু কিছু মন্তব্য করেছেন। বলা বাহুল্য এই মন্তব্যগুলো খুব পজিটিভ না। আপনারা যদি নিজেরাও সেই প্রেস লিস্টটা পড়েন, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। যদি সেই প্রেস লিস্টটা, বড় প্রেস লিস্টটা পড়েন, পাবেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেও পাবেন। সে এবং ইন্টারেস্টিং আরেকটা দিক হলো, পররাষ্ট্রমন্ত্রীর ওয়েবসাইটে যে দেখা গেছে এই বিবৃতিটা, মানে এই প্রেস রিলিজটা আমি যখন দেখেছি তখন পর্যন্ত 7 বার এডিট করা হয়েছে। এরপরে নাকি শুনলাম যে আরও 2-1 বার এডিট করা হয়েছে। আর একবার দিয়েছে, পরে ভেবেছে একটু চেঞ্জ করতে হবে, আবার এডিট করে আবার দিয়েছে, এরকমভাবে তারা একাধিকবার চেঞ্জ করেছে। আমি সর্বশেষ যেটা পেয়েছি সেটারও যে ভাষা, আমার কাছে এই ভাষাগুলি কূটনীতি সুলভ ভাষা বলে মনে হয়নি। এ ব্যাপারে একসময় আপনাদের খুব পরিচিত একজন মানে সাংবাদিকের কথা বলি, মিস্টার আনিস আলমগীর, উনি ওনার ফেসবুক পেজে এই পোস্ট নিয়ে, মানে এই নিয়ে, সংবাদ বিবৃতি নিয়ে, মানে প্রেস রিলিজ নিয়ে একটা পোস্ট দিয়েছেন, বেশ বড় পোস্ট। আমি পুরোটা পড়বো না, আমি ওখান থেকে কয়েকটা জায়গা আপনাদেরকে একটু বলতে চাই উনি কী লিখেছেন। উনি এক জায়গায় লিখেছেন যে আমরা প্রায় ভুলে যাই যে একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বা প্রতিবেশী দেশের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, তখন সেটির ভাষা হওয়া উচিত অত্যন্ত পরিপক্ক, আইনি ভিত্তিপ্রসূত ও প্রাতিষ্ঠানিক। অথচ এই বিজ্ঞপ্তিতে যে ধরনের শব্দ চয়ন করা হয়েছে, বেশ কয়েকটা শব্দের উল্লেখ করেছেন, তা কূটনৈতিক প্রোটোকল বা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মানের সাথে একেবারেই বেমানান। এটি কোনো রাষ্ট্রীয় দলিলের চেয়ে রাজপথের রাজনৈতিক বক্তৃতার মতো বেশি শোনায়। দেখুন, আমি এটা পড়ছি এই কারণে যে
আমি কিন্তু ওই বিবৃতিটা দেখেছি এবং ওই বিবৃতি দেখে আমার মনে হয় কিছু প্রশ্ন এসেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আনিস আলমগীরের কথাগুলি অত্যন্ত গোছানো, এই গোছানো বলে আমি আপনাদেরকে এগুলো শেয়ার করলাম। এখন তিনি আবার আরেকটা কথা বলেছেন, সেই কথাটা হলো গিয়ে এইটা যে স্বভাবতই প্রশ্ন ওঠে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি কোনো পলিটিক্যাল প্রেস ক্লাবের মতো বিবৃতি দেওয়া, নাকি আন্তর্জাতিক অঙ্গনে ঠান্ডা মাথায় পেশাদারিত্বের সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করা। দেখুন, এই প্রেস রিলিজে অনেক কথাই আছে, যেমন এই যে সংবাদ সম্মেলন যে হতে দেওয়া হয়েছে ভারতে, এটাই নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, এই ধরনের কথাও এই প্রেস রিলিজে বলা হয়েছে। আমার কাছে এগুলো খুব বিস্ময়কর মনে হয়েছে। বিস্ময়কর মনে হচ্ছে এই কারণে, দেখুন আমাদের দেশ থেকে অনেকটা বিতাড়িত একজন ব্যক্তি অন্য দেশে আশ্রয়ে আছেন, সেখানে বসে যদি উনি কোনো কথা বলেন, তো সেটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত কী করে হবে? এটা আমার কাছে আমার বুঝে আসে না। আমাদের সার্বভৌমত্ব কি এতই ঠুনকো যে উনি ওখানে কি বললেন না বললেন তাতে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদারিত্ব কি এই পর্যায়ে যে এটা আবার প্রেস রিলিজ দিতে হবে? আপনি যদি মনে করতেন যে এরকম বিষয়টা হয়েছে, তো এটাতে একটা আপনার নোট ভারবার বলতে একটা কথা আছে, আপনি তাদেরকে ডেকে বলতে পারতেন। তো ডেকে না বলে আপনি যখন প্রেস রিলিজ দিলেন, তখন সেটা কিন্তু সারা দুনিয়া জেনে গেল। সারা দুনিয়া জেনে গেল যে ওদের সঙ্গে আপনার কূটনৈতিক সম্পর্কটা আপনি কোন পর্যায়ে নিতে চাচ্ছেন। এটা কতটুকু ভালো হলো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই প্রেস রিলিজ দেখেই কিন্তু আমাদের দেশের সবগুলো পত্রপত্রিকা নিউজ করেছে, কেউ কেউ করেছে, প্রায় সবাই করেছে, এবং এই নিউজটা পড়েই আমাদের পাঠকরা জানতে পারলো যে দিল্লিতে কিছু একটা ঘটেছে। কিন্তু আমি যারা নাকি এই সমস্ত মিডিয়ার মালিক অথবা মিডিয়া চালান, সেটা টেলিভিশন হোক আর পত্রিকা হোক, তাদের যারা কর্মকর্তা আছেন, তাদের যারা নীতি নির্ধারক আছেন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন, ভাই আপনাদের কি মনে হয় এই যে আপনারা কতটুকু বললেন, কিভাবে বললেন, কার বরাত দিয়ে বললেন, তার জন্য পাঠকরা বসেছিল, তার জন্য আগ্রহী লোকরা বসেছিল? এর মধ্যে আমি দেখলাম কিছু আওয়ামী ভক্তের কিছু ভিডিও দেখলাম, তারা বলল যে এই শেখ হাসিনা ওখানে কী বলেছেন, প্রশ্ন উত্তরে কী বলেছেন এবং নিজে কী বলেছেন, এই খণ্ড খণ্ড ভিডিওগুলো ওনারা যুক্ত করে দেখিয়েছেন যে প্রায় 44 কোটি লোক ওনারা এই বক্তব্য শুনেছি সারা দুনিয়াতে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, তবে একটা বড় লোক, বেশি সংখ্যক লোকে শুনেছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আমাদের দেশেও অনেক লোক যেটা শুনেছেন, তাতেও আমার কোনো সন্দেহ নাই। তো সবাই জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, আপনার জন্য কেউ অপেক্ষা করেন নাই, এবং আপনারা এই ঘটনার খবর না চেপে আপনাদের যে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে, সেটা আপনারা আরও খুইয়েছেন। এখন আপনাদের মতো মিডিয়ার উপর কেউ তো নির্ভর করবে না, আর আগে যতটুকু যা করতো এখন তাও করবে না। কেন আপনারা এই ঘটনার খবরটা আপনারা বলতে পারতেন যে উনি এখানে প্রেস কনফারেন্সে অংশ নিয়েছেন, সাংবাদিকদের পাশে জবাব দিয়েছেন, হয়ে গেল। কি বলেছেন সেটা না বললেন, কারণ আপনারা তো আপনাদের একটা ধমক দেওয়া হয়েছে। আমি দেখেছি আগের দিন একটা জাহিদুর রহমান, আবার সরকারের তথ্য বিষয়ক যে উপদেষ্টা আছেন, উনি ধমক দিয়েছেন, যেটা করলে উনি কি করবেন না করবেন অনেক কিছু বলেছেন। উনি কি বলেছেন সেটা আমরা আরেকবার বরং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তিনি মঙ্গলবার দিন সচিবালয়ে একটা সাংবাদিকদের বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন যে কথাগুলো আমি হুবহু বলি। উনি বলেছেন যে এই ব্যাপারে সরকার আগের থেকে অনেক নির্দেশনা ছিল সতর্কতামূলক, তারপরেও কেউ কেউ এর আগে খবর প্রচার করেছে। এবার বলছেন যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। দুটো পয়েন্ট এখানে। এক নম্বর হলো, যদি কেউ আগাম প্রচার করে যে অমুক দিন ওইখানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, এটা আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি সেটা সে প্রকাশ বা সম্প্রচার করে, সেটিও আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। উনি কিন্তু বলেছেন, তার মানে শেখ হাসিনা বক্তব্য দেবে এই কথাও বলা যাবে না। যদি ওই কথা আগাম বলা না যায়, শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এটাও যেন প্রচার করা যাবে না। এবং ডক্টর জাহিদের এই ভয়ে
আমাদের দেশের সমস্ত বাঘা বাঘা পত্রিকা, বাঘা বাঘা সম্পাদক তাদের কাপড় খারাপ করে ফেলেছেন, মানে অজু ভেঙে গেছে সবার। কিন্তু প্রকৃত প্রস্তাবটা হলো, ওনারা কি একবার দেখবেন না যে আদালতের আদেশটা কি ছিল? আদালতের আদেশটা কি ছিল দেখুন। আদালতের আদেশ নিয়ে কিন্তু ওই দিনই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানে আইসিটির মানে যে আদালত এই আদেশটা দিয়েছে, আইসিটি দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কোর্টের অর্ডারে বলা হয়েছিল যে উনি যেন ওনার এমন কোনো বক্তব্য যে নাকি বিদ্বেষমূলক কথা, সেই বক্তব্য প্রচার করা যাবে না। মানে বিদ্বেষ নাই, বিদ্বেষমূলক কথা নয়, তা প্রচার করা যাবে। দেখুন আমি সেই জায়গাটা আপনাদেরকে আরেকবার পড়ে শোনাই। তিনি বলেছেন কোর্টের অর্ডারে বলা ছিল উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয় নাই, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওটার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে জাহেদ সাহেব ওই ডায়লগ কীভাবে দেয়, উনি ওই হুমকি কিভাবে দেয়, উনি ওই ধমক কিভাবে দেয় যে উনি এখানে অনুষ্ঠান করছেন সেটাও প্রচার করা যাবে না? আর আমাদের এই সমস্ত মহাবীর সম্পাদক সাহেবরা কেন ওই ধমকে কাঁপাকাঁপি শুরু করে দিল? আমি বুঝি না এই জাহেদ সাহেবরা সরকারকে কতটুকু জনপ্রিয় করতে চায় অথবা অজনপ্রিয় করতে চায়। আর আমি এটাও বুঝি না আমাদের সম্পাদকরা কতটা মূর্খতার চর্চা করে নিয়মিত। এই জিনিসটা আমার কাছে আমার বোধে আসে না। আমি একজন সম্পাদককে এর মাঝে ফোন করেছিলাম, জানতে চেয়েছিলাম ভাই কেন আপনার ভয়টা পেলেন কোথায়? ওনার যে হুমকির কোনো রকম আইনগত ভিত্তি নেই, সেই হুমকিকে আপনি ভয় পেলেন কেন? উনি কি বললেন জানেন? উনি বললেন যদি এটা আমরা ভয় না পেতাম অথবা যদি এই খবরটা আমরা ছাপতাম, যতটুকু আইনে কভার করে ততটুকুও ছাপতাম, তাহলে হয়তো আইনগতভাবে আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আমাদের ওনার মানে কথা রাখা হলো না, এই জন্য আমাদের ক্ষতি হতে পারতো। আমি কী ক্ষতি হতো? ক্ষতি হতো এটা আমরা আগামীতে ক্রোড়পত্র পেতাম না, সরকারি ক্রোড়পত্র পেতাম না, এটা আমাদের একটা বড় ইনকাম। আমি সরকারি বিজ্ঞাপন পাবো না, এটাও আমাদের একটা বড় ইনকাম। তো ওই ভয়ে আমরা ওনারা যা বলেছেন আমরা ওটা ছাপিয়ে আমরা বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সব সময় বলি যে মুক্ত গণমাধ্যম, এই হলো আমাদের দেশের তারেক রহমানের সরকারের আমলে গণমাধ্যমের অবস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার বিশ্লেষণ যে কিভাবে গণমাধ্যমকে আরও উন্মুক্ত করা যায় এবং সেক্ষেত্রে ওনার নির্দেশনা। এই ভদ্রলোক একদিনও সাংবাদিকতা করেননি, একদিনও বিএনপি করেননি, কিন্তু উনি এখন বিএনপি এবং গণমাধ্যম তার মাঝখানে ঝামেলা পাকাচ্ছেন। এটাই হলো ওনার ব্যাপারে আমার মূল্যায়ন। আমরা খুব অদ্ভুত একটা দেশে বাস করি, আমরা খুব অদ্ভুত একটা বাস্তবতার মধ্যে বাস করি। এখানে সত্য কথা বলার লোক নাই মনে হয়, শির দ্বারা সোজা করে কথা বলার লোক ধীরে ধীরে কমে যাচ্ছে। আইনের কথাটা বলেন, আইন কি বলে সেটা বলেন, জুজুর ভয়ে এত কাঁপাকাঁপি কেন করেন? আর করে আপনার লাভটা কি হচ্ছে? দেশের মানুষ কি সংবাদ পাচ্ছে না? আপনারা কি সময়টাকে ভুলে গেছেন, এই যুগটাকে ভুলে গেছেন, এই আন্তর্জাতিক যে ব্যবস্থা সেটাকে ভুলে যাচ্ছেন? সবাই তো সব খবর পেয়ে যাচ্ছে, বিবিসি পেয়ে যাচ্ছে, বিবিসিতে ভিডিও পেয়ে যাচ্ছে। আমি নিজেই তো বিবিসির 2টো ভিডিও ওদের সংবাদ দেখেছি, আমি দেখলাম তো। তাহলে কেউ কি আর সংবাদ থেকে বঞ্চিত থাকছে? মাঝখান দিয়ে খড়গ চালানো হচ্ছে আমাদের মিডিয়াগুলোর উপর, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমাদের মিডিয়াগুলোকে, এবং মিডিয়ার দর্শক শ্রোতা পাঠক সব কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে একসাথে বলবে মিডিয়াগুলি কেন চলে না? কি ব্যাখ্যা দেবেন দেন আপনারা? প্রিয় দর্শক, আমি এটা নিয়ে আর কথা বলতে আপাতত চাচ্ছি না, পরবর্তীতে নিশ্চয়ই আবারও বলবো। সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্তই।